বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি মোহাম্মদ নুরুল আলম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিবাদন জানাচ্ছি। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি উপভোগ করবে এবং আশা করি তোমাদের এই ক্লাসে খুব ফলপ্রসূ হবে এবং খুব সহজ হবে এবং পরীক্ষায় খুব ভালো করতে পারবা, সেই প্রত্যাশা নিয়ে আমি শুরু করছি। ওয়েলকাম টু অনলাইন ভিডিও ক্লাস, ভিডিও লেকচার, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। Welcome to the National University online classes. During this pandemic, I feel proud to be the part of this National University online video lecture as a resource person. This is National University campus. এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং তোমরা আশা করি সবাই দেখতে পেয়েছো। Subject Management, Program BBA Honors 4th year, course code 242615. Name of course Bangladesh Economy. Lecture 7. Title of the lecture Resource for Development. Presented by Nurul Alam, Associate Professor Management, Government Edward College, Pabna. Email nur91pab@gmail.com. This is Nurul Alam. আগেই বলেছি আমার ছবি, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেট, লাল সবুজের বাংলাদেশ। আমি প্রত্যেকটি ক্লাসে তোমাদেরকে লাল সবুজের শুভেচ্ছা জানাচ্ছি। যে সহজ একটা কথা বলি, যে আমাদের বাংলাদেশের অর্থনীতি যেহেতু পড়বো, তাই বাংলাদেশের লাল সবুজকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে আমরা সম্মান জেনে মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মত্যাগের জানিয়ে আমাদের ক্লাস শুরু করছি। শুরুতেই এই করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের ক্লাস শেষে আমরা যা শিখবো বা শিখন ফল সেটা কি আগে একটু জেনে নেই। আজকের ক্লাস শেষে আমরা যা যা জানবো, যা যা শিখবো সেটা আমরা আগেই জেনে নিই। বৈদেশিক সাহায্যের প্রকারভেদ, কি কি ধরনের বৈদেশিক সাহায্য আছে সেটা আমরা জানবো। বাংলাদেশের বৈদেশিক সাহায্যের গুরুত্ব, যে আসলে আমাদের যে বৈদেশিক সাহায্য নিচ্ছি সেটার কতটুকু গুরুত্ব আছে। বাংলাদেশের উন্নয়নে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব, যে আমাদের যে সাহায্য পাই তার কি গুরুত্ব আছে সেটা আমরা জানবো। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির কি কি সুপারিশ বা বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় বিভিন্ন দেশ আমাদের দেশে বিনিয়োগ করে সেটার যে সুপারিশ আছে সেটা আমরা জানবো। এই হচ্ছে আমাদের ক্লাস শেষে আজকে যা যা আছে সেগুলি আমরা জেনে থাকবো। উন্নয়নের অর্থ সংস্থান, আমাদের যে লেকচার টাইটেল সেটা হচ্ছে উন্নয়নের অর্থ সংস্থান। উন্নয়নের অর্থ সংস্থানে আমাদের শুরুতেই আমরা কি কি আছে সেটা আমরা যাব, সেটা আমরা আলোচনা করব উন্নয়নের অর্থ সংস্থান নিয়ে। সেই উন্নয়নের অর্থ যে আমাদের বৈদেশিক সাহায্যটা কি আসলে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন দেশ বা গোষ্ঠী বা প্রতিষ্ঠান আমাদের দেশে বা অন্য কোনো দেশে আমরা সহায়তা করি, সেটা হচ্ছে বৈদেশিক সাহায্য। সহজ একটা কথা বলি, যে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য অন্য কোনো দেশ বা অন্য কোনো দেশের নাগরিক বা অন্য কোনো দেশের প্রতিষ্ঠান যে সাহায্য সহায়তা করে সেটাই হচ্ছে বৈদেশিক সাহায্য।
সেই বৈদেশিক সাহায্য এবার আমরা কাকে কিভাবে বলে আমরা দেখি। কোন দেশ তার অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশের কাছ থেকে যে বিভিন্ন ধরনের আর্থিক ও কারিগরি সাহায্য এবং ঋণ গ্রহণ করে থাকে তাকে বৈদেশিক সাহায্য বলে। আমি আবার বলি, কোন দেশ তার অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশের কাছ থেকে যে বিভিন্ন ধরনের আর্থিক ও কারিগরি সাহায্য এবং ঋণ গ্রহণ করে থাকে তাকে বৈদেশিক সাহায্য বলে। তাহলে বৈদেশিক সাহায্য কি সেটা আমরা জানি। তাহলে বৈদেশিক সাহায্যের প্রকারভেদ, বৈদেশিক সাহায্য কয় প্রকার হতে পারে বা কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে বৈদেশিক সাহায্য কিন্তু বিভিন্ন রকম হতে পারে, সে বিভিন্ন প্রকারটা কি বা কত ধরনের হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রকল্প সাহায্য, প্রকল্প মানে প্রজেক্ট। প্রকল্প সাহায্যটা কি, যে আমরা জানি যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি থাকে, সেই উন্নয়ন কর্মসূচিতে যে সহযোগিতা করে তাকে বোঝানো হয়েছে যে প্রকল্প সাহায্য। আমরা জানি যে বিভিন্ন রকম সহযোগিতা করার জন্য, যেমন আমাদের যদি আজ থেকে আসি যে আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মধ্যে মৎস্য প্রকল্প, ঘোড়াশাল সার কারখানা হয়েছে, যমুনা সেতু হয়েছে, ঠিক এরকম বেশ কিছু উন্নয়ন প্রকল্প, যে প্রকল্পগুলিতে বা একটা উদ্দেশ্যে বিভিন্ন দেশ সহযোগিতা করছে তাদেরকেই প্রকল্প সাহায্য বলে, এবং এটাই বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করে গড়ে উঠছে, তাকেই প্রকল্প সাহায্য বলে। পণ্য সাহায্য, বিভিন্ন সময় বিভিন্ন পণ্য দ্রব্যের আমাদের প্রয়োজন হয়, এই পণ্য দ্রব্য সাহায্য সহযোগিতা বিভিন্ন দেশ যে সময় করে তাদেরকে বলে। পণ্য সাহায্যের মধ্যে যন্ত্রপাতি আছে, খুচরা যন্ত্রাংশ আছে, সার কীটনাশক, জরুরি কোনো প্রয়োজনীয় ঔষধ, আমরা জানি বিভিন্ন সময় কম্বল, তারপর গুঁড়া দুধ, তাবু আমরা ক্রয় করছি, এগুলি বিভিন্ন দেশ বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করছে, সেটাকেই বোঝানো হয়েছে যে পণ্য সাহায্য। খাদ্য, বিভিন্ন সময় আমাদের খাদ্যের ঘাটতি হয়, খাদ্যের প্রয়োজন হয়, এইসব প্রয়োজনের জন্য, যেমন আমরা যদি বলি বাংলাদেশে খাদ্য সাহায্য প্রদানকারী মার্কিন যুক্তরাষ্ট্র PL480 এর আওতায় এদেশে খাদ্য সাহায্যে প্রচুর গম এসেছে এই দেশে, ঠিক এরকম অনেক সাহায্য সহযোগিতা আমরা পেয়ে থাকি। এরপরে আসি অর্থ সাহায্য। উন্নত দেশগুলি বা উন্নয়নশীল রাষ্ট্রসমূহে সরাসরি অর্থ প্রদানের মাধ্যমে সাহায্য দিয়ে থাকে, চুক্তির মাধ্যমে এই অর্থ সুদ সহ বা সুদ ছাড়াও দিয়ে থাকে। সাধারণত এই সব সাহায্যে ডলার, পাউন্ড, ইউরো, ইয়েন এমনি মুদ্রায় হয়ে থাকে। সামরিক সাহায্য, ঠিক সামরিক সাহায্য হচ্ছে আমাদের দেশের সামরিক বাহিনীর অস্ত্র সরঞ্জাম বা তাদের জনবল কাঠামো প্রশিক্ষণের মাধ্যমে সাহায্য সহায়তা করে থাকে। গোলাবারুদ, যুদ্ধ বিমান, এই যে এই সবগুলি সামরিক সাহায্য সহায়তা করে থাকে, সেটাকেই বোঝানো হয়েছে যে সামরিক সাহায্য। বৈদেশিক বিনিয়োগ, আমরা জানি যে আমাদের দেশে বিভিন্ন রকম সাহায্য সহায়তার জন্য বা বিভিন্ন প্রকল্পে বৈদেশিক সাহায্য বিনিয়োগ হয়, আর এই বৈদেশিক বিনিয়োগটা আমাদেরকে খুবই ভূমিকা পালন করে। আমরা জানি উন্নত দেশের পুঁজিশীল লোকজন এদেশের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে বিনিয়োগ করে থাকে। অনুদান, এই বৈদেশিক বিনিয়োগটা কি? অনুদান ও ঋণ। অনুদান ও ঋণটা কি? অনুদান ও ঋণ হচ্ছে বোঝায় যে দাতা সংস্থা বা উন্নত রাষ্ট্রসমূহ অনুন্নত বা উন্নয়নশীল দেশের অফেরতযোগ্য কিছু বিনিয়োগ করে থাকে এবং সেটা
ঋণের মাধ্যমে হতে পারে, সুদের মাধ্যমে হতে পারে, উইদাউট সুদেও হতে পারে। দ্রব্য সাহায্য, নগদ সাহায্য, বিভিন্ন দ্রব্য সামগ্রী দিয়ে সাহায্য করে, অনেক সময় নগদ অর্থ দিয়েও সাহায্য করে থাকে। শর্তযুক্ত এবং শর্তমুক্ত, অনেক সময় কন্ডিশন থাকে, অনেক সময় উইদাউট কন্ডিশন থাকে। এইভাবে আমাদেরকে বৈদেশিক বিনিয়োগ করে থাকে। এবার আমরা যে বৈদেশিক সাহায্য সহযোগিতা নেই, এই সাহায্য সহযোগিতার গুরুত্ব কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা যে বৈদেশিক সাহায্য নেব, এটা আসলে আমাদের কতটুকু গুরুত্ব, এর গুরুত্বটাই কতটুকু আছে, সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। প্রথম আসি মূলধন গঠন। আমরা জানি যে আমাদের মূলধনে এখনো স্বয়ংসম্পূর্ণ হয়নি, আমাদের মূলধন এখনো স্বল্পতা আছে। সুতরাং মূলধনের গঠনের জন্য বা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য যে মূলধন দরকার, সেই মূলধনের জন্য বৈদেশিক সাহায্য দরকার। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জনগণের অধিকাংশই দারিদ্র, আর দরিদ্র জনগোষ্ঠী যেহেতু সঞ্চয় কম, মূলধন গঠন কম হয়, বিধায় আমাদের প্রচুর মূলধনের দরকার। এই জন্য এই মূলধন গঠনের জন্য বিদেশি সাহায্যের দরকার। মানব সম্পদ উন্নয়ন, আমাদের জানি যে আমাদের মানব সম্পদ উন্নয়নের জন্য আমাদের যে মূলধন দরকার, যে আমাদের অবকাঠামো দরকার, আমাদের যে প্রশিক্ষণ দরকার, যে তথ্য প্রযুক্তি নির্ভর মানব সম্পদ দরকার, এর জন্য আমাদের অর্থের ঘাটতি আছে। বিধায় আমাদেরকে বিভিন্ন দেশের সাহায্য সহযোগিতা দরকার। এই সাহায্যের জন্য, আমাদের বৈদেশিক সাহায্যের জন্যই আমাদের মানব সম্পদ উন্নয়ন সম্ভব। দক্ষ উদ্যোক্তা সৃষ্টি, আমরা জানি আমাদের যে উদ্যোক্তা, সেই উদ্যোক্তার প্রচন্ড ঘাটতি আছে। আর এই উদ্যোক্তা সৃষ্টির জন্য, এই ভালো উদ্যোক্তা সৃষ্টির জন্য আমাদেরকে অবশ্যই ভালো ট্রেনিং দরকার, অর্থ দরকার। আর এই জন্য আমাদের বৈদেশিক সাহায্যেরও প্রয়োজন। আমাদের বৈদেশিক সাহায্যের মাধ্যমে আমাদের দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব, এবং আমরা খুব সহজেই দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করতে পারবো বিদেশের সাহায্যে, বিদেশের মাধ্যমে। অবকাঠামো, আমরা জানি যে উন্নয়নের জন্য বা দেশের অর্থনৈতিক কাঠামো চালু করার জন্য অবকাঠামো দরকার। আর এই অবকাঠামো উন্নয়নের জন্য দরকার বিদেশি সাহায্য। আর বিদেশি সাহায্য সহযোগিতা যদি আমরা পাই, আমাদের অবকাঠামো যদি উন্নয়ন হয়, তাহলে আমাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারি এবং আমরা অনেক ভালো একটা রাষ্ট্রে পরিণত হতে পারবো এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী একটা রাষ্ট্র গড়ে উঠতে পারবে। দ্রুত শিল্প উন্নয়ন, এই যে বিষয়, একটা বর্তমান পুঁজিবাদীর অর্থনীতিতে যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে দ্রুত শিল্প উন্নয়ন। আমরা যদি দেশের দ্রুত শিল্প উন্নয়ন করতে চাই, তাহলে আমাদের যে পুঁজি আছে, আমাদের যে মূলধন আছে, সেটা সম্ভব নয়। তাহলে দ্রুত শিল্পায়নের জন্য কি দরকার? বিদেশি সাহায্য। যেমন আমরা আলোচনা করেছিলাম ইপিজেড, বা আমাদের দেশে বিভিন্ন, যেমন আমি গত ক্লাসে আলোচনা করেছি যে চট্টগ্রাম কর্ণফুলীতে দক্ষিণ কোরিয়া একটি ইপিজেড করেছে। ঠিক এরকম বিভিন্ন দেশ আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী। তারা যদি আগ্রহী হয় এবং তারা যদি বিনিয়োগ করে, আমাদের দ্রুত শিল্প উন্নয়ন হবে, যার ফলে আমরা অনেক আগায় যেতে পারবো। প্রযুক্তিগত উন্নয়ন, আমরা জানি আমাদের এখনো প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে উঠতে পারে নাই, অবকাঠামো উন্নয়ন হয়নি, আমাদের দক্ষ মানব সম্পদ হয়নি। সুতরাং বিদেশিরা যদি আমাদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ, বিভিন্ন রকম শিক্ষা এবং টেকনিক্যাল ইন্ডাস্ট্রি, টেকনোলজিক্যাল এডুকেশন যদি আমাদেরকে দেয়, আমরা টেকনোলজি ভাবে উন্নয়ন করব, এবং এটাও আমাদের জন্য দরকার। এবং এই জন্য প্রযুক্তি উন্নয়নের জন্য আমাদের বৈদেশিক সাহায্যের দরকার। রপ্তানি বৃদ্ধি, আমরা জানি যে আমাদের আমাদের আমদানি রপ্তানি অনেক কম। সুতরাং আমাদের যদি বিভিন্ন ইপিজেড বা বিভিন্ন শিল্প কারখানায় যদি আমরা বিদেশি সাহায্যে সহযোগিতা যদি আমাদের বিনিয়োগ করাতে পারি, আমাদের অর্থনীতিতে তাদেরকে ইনভলভ করাতে পারি,
তাহলে অবশ্যই আমাদের উৎপাদন বাড়বে, আর উৎপাদন বাড়লে আমাদের রপ্তানি বাড়বে, রপ্তানি বাড়লে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে। সুতরাং আমাদের রপ্তানি বৃদ্ধির জন্য বৈদেশিক সাহায্যের দরকার। সম্পদের সুষ্ঠু ব্যবহার। আমাদের যে সম্পদ আছে এই সম্পদের পুরোপুরি ব্যবহার করার জন্য অবশ্যই আমার বিদেশের সাহায্য দরকার। আমরা যদি বিদেশি সাহায্য নেই এবং তাদেরকে যদি আমরা আগাতে পারি তাহলে আমরা অবশ্যই বৈদেশিক সাহায্যের মাধ্যমে আমরা সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারবো। ঠিক একটা উদাহরণ দেই, যে আমাদের যদি যে সম্পদ আছে এই সম্পদের পুরোপুরি ব্যবহার করতে চাই তাহলে আমাদের বিদেশি সাহায্য দরকার। আমাদের কৃষিতেও যে উৎপাদনশীলতা সেটা যদি প্রক্রিয়াজাতকরণ করে আরো ভালো করতে পারি তাহলে কিন্তু আমাদের কৃষকরা আরো লাভবান হবে। দুর্যোগ মোকাবেলা। অবশ্যই আমাদের বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করার জন্য, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য বিদেশি সাহায্য দরকার। আমাদের তৃতীয় বিশ্বের দেশ, আমাদের উন্নয়নশীল দেশ কেন, আমাদের মধ্যমায়ের দেশ কেন, আমরা জানি জাপান আমেরিকা তাদের প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের মতো দেশও তাদের সাহায্যে আমরা হাত বাড়াই। এটাই বোঝানো হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য বা দুর্যোগ মোকাবেলার জন্য বিদেশি সাহায্য দরকার। বৈদেশিক মুদ্রা অর্জন। ঠিক আমাদের উৎপাদনশীলতা যদি বৃদ্ধি পায়, আমরা যদি আরো উন্নয়নশীল দেশে পৌঁছাতে পারি তাহলে আমাদের রপ্তানি বাড়লে বৈদেশিক মুদ্রা অর্জন হবে। পরিকল্পনা বাস্তবায়ন। বিভিন্ন রকম উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের জন্য, বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমার দেশের অভ্যন্তর মূলধন নাই বিধায় আমাদের কি করতে হবে, আমাদেরকে বিদেশি সাহায্য নিয়ে এই উন্নয়ন পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে হবে। যেমন আমরা যমুনা সেতু বাস্তবায়ন করতে পেরেছি, আমাদের বিভিন্ন মৎস্য প্রকল্প বাস্তবায়ন করতে পেরেছি। কর্মসংস্থান সৃষ্টি। বিদেশিরা যদি আমাদের দেশে বিভিন্ন রকম শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে তাহলে আমাদের কি হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকার সমস্যাও কিছুটা লাভ হবে, দূর হবে। সামাজিক এবং অর্থনৈতিক অবকাঠামো। আমরা জানি সামাজিক প্রতিষ্ঠান বলতে স্কুল, কলেজ, মাদ্রাসা, তারপর হসপিটাল, এগুলি যে সময় গড়ে উঠবে তাহলে আমাদের অর্থনৈতিকটাও চালু হবে। আমরা জানি চীনমৈত্রী যেটা সেটা বিদেশি সাহায্যে হয়েছে, কনফারেন্স, আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার সেখানে হয়েছে। এই যে এরকম কিছু সামাজিক এবং অর্থনৈতিক অবকাঠামো নির্মাণের জন্য বিদেশি সাহায্যের দরকার। খাদ্য ঘাটতি মোকাবেলা। আমাদেরকে অনেক সময় খাদ্য ঘাটতি থাকে, সেই খাদ্য ঘাটতি মোকাবেলা করার জন্য আমাদের বৈদেশিক সাহায্যের দরকার। মুদ্রাস্ফীতি রোধ। আমাদের মুদ্রাস্ফীতি রোধের জন্য আমাদেরকে অবশ্যই বৈদেশিক সাহায্যের দরকার। আমরা এত সময় কেন বৈদেশিক সাহায্য আমাদের দরকার সেগুলি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা বৈদেশিক বিনিয়োগ নিয়ে আমরা আলোচনা করব। এত সময় বৈদেশিক সাহায্য নিয়ে আলোচনা করলাম, তাহলে এখন আমাদের দরকার কি, বৈদেশিক বিনিয়োগ। আসলে বৈদেশিক বিনিয়োগ নিয়েও আমাদের আলোচনা করতে হবে। বৈদেশিক বিনিয়োগটা কি? বৈদেশিক বিনিয়োগটা কি? যখন কোনো দেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো দেশে মূলধন বিনিয়োগ করে তখন তাকে বৈদেশিক বিনিয়োগ বলে। এখানে সহজ একটা কথা বলি, যখন কোনো দেশ কোনো দেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো দেশে মূলধন বিনিয়োগ করে তখন তাকে বৈদেশিক বিনিয়োগ বলে। বৈদেশিক বিনিয়োগ বলে। বৈদেশিক বিনিয়োগ কি আমরা জানলাম। বৈদেশিক বিনিয়োগ কয় প্রকার সেটা জানবো এবং সেটা কি কি সেটা আমরা আলোচনা করব।
এক হচ্ছে প্রত্যক্ষ বিনিয়োগ আর পরোক্ষ বিনিয়োগ। প্রত্যক্ষ বিনিয়োগটা কি আর পরোক্ষ বিনিয়োগটা কি? প্রত্যক্ষ বিনিয়োগ, প্রত্যক্ষ বিনিয়োগটা কি? প্রত্যক্ষ বিনিয়োগ হচ্ছে এমন এক ধরনের বিনিয়োগ যেখানে বিদেশি বিনিয়োগকারীরা সরাসরি দেশের অর্থনীতিতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা ক্ষেত্রে অর্থ খাটিয়ে মুনাফা অর্জন করে। সরাসরি আবার বলি যে প্রত্যক্ষ বিনিয়োগ হচ্ছে এমন এক ধরনের বিনিয়োগ যেখানে বিদেশি বিনিয়োগকারীরা সরাসরি দেশের অর্থনীতিতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা ক্ষেত্রে অর্থ খাটিয়ে মুনাফা অর্জন করে, তাকে প্রত্যক্ষ বিনিয়োগ বলে। আমরা প্রত্যক্ষ বিনিয়োগটা বুঝতে পারলাম যে প্রত্যক্ষ বিনিয়োগটা কাকে বলে। এবার আসি পরোক্ষ বিনিয়োগ। তাহলে পরোক্ষ বিনিয়োগটা কি? পরোক্ষ বিনিয়োগটা কি সেটা আমরা দেখি। দেশের শেয়ার বাজারে শেয়ার ক্রয়ে অংশগ্রহণ করে বিনিয়োগ করলে তাকে পরোক্ষ বিনিয়োগ বলে। তার অর্থ আগেরটা কি, তারা সরাসরি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠান করছে, আর এটা আমাদের দেশে বিদ্যমান বা আমাদের দেশে মালিকাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠানের শেয়ার বাজারে যেসব শেয়ার আছে সেইগুলি ক্রয় বিক্রয় করে, ক্রয় করে যে বিনিয়োগ করে সেটাকে পরোক্ষ বিনিয়োগ বলে। তার অর্থ আমি একটু জাস্ট উদাহরণ দেই। আগেরটা কি, যে তারা সরাসরি এই দেশে এসে ইন্ডাস্ট্রি করছে, আর এটা পরোক্ষ বিনিয়োগ কি, এই দেশে কিছু ইন্ডাস্ট্রি আছে তাদের শেয়ার ক্রয় করে, শেয়ার ক্রয় করে যে বিনিয়োগ করে, এই শেয়ার যে কোনো সময় তারা আবার বিক্রয় করে দিতে পারে। এটা অস্থায়ী একটা বিনিয়োগ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বিনিয়োগের গুরুত্বটা কি? যে আমাদের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটাই আমরা কি সেটা দেখি। যে আমাদের অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের কি দরকার আছে? অবশ্যই দরকার আছে। তাহলে সেগুলো কি কি দরকার আছে? সে মূলধনের যোগান। আমাদের দেশ এখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারে নাই মূলধনে, আমাদের মূলধনের ঘাটতি আছে। আমাদের যেহেতু মূলধনের ঘাটতি আছে, সুতরাং আমাদের যেহেতু মূলধনের স্বল্পতা আছে, সেই জন্য বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য, মূলধনের যোগানের জন্য আমাদের অবশ্যই বিদেশি সাহায্য দরকার আছে। উন্নয়নশীল দেশের জন্য অবশ্যই বিদেশি দরকার। বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে অভাব পূরণ করতে পারে, ফলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত সম্ভব। কর্মসংস্থান সৃষ্টি, বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়। সেখানে তারা বিনিয়োগ করতে পারলে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। শ্রমের দক্ষতা বৃদ্ধি, এটা আবার কি রকম? শ্রমের দক্ষতা অবশ্যই বৃদ্ধি। বিদেশিরা আমাদেরকে কিন্তু শুধু অর্থ দিয়ে সহযোগিতা করছে না, কারিগরি সাহায্য করছে, প্রযুক্তিগত সাহায্য করছে। এই যে প্রযুক্তিগত বা কারিগরি যে সাহায্য করছে, আমাদের যে শ্রমিকরা যাচ্ছে তাদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, তাদের সাথে তাদের কিছু মানুষ আসছে, যার ফলে আমাদের শ্রমের দক্ষতাও বৃদ্ধি পাওয়ার জন্য বিদেশি বিনিয়োগকারী দরকার। উন্নত ব্যবস্থাপনা, আমরা একটা খুব ভালোভাবে জানি যে আমাদের দেশের অনেক শিল্প প্রতিষ্ঠানে এখনো সাদা চামড়ার একটা কথা আছে, বা বিদেশি কিছু ভালো এক্সিকিউটিভ, বিশেষ করে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার বা টপ ম্যানেজমেন্টে অনেক বিদেশি লোক আছে। সেই বিদেশি লোকগুলো যে সময় আমাদের দেশে আসছে, আমরা যারা তাদের অধীনস্থ আছি, তারা কি তাদের কিছু কাছ থেকে অনেক কিছু শিখছি, বিধায় আমাদের ব্যবস্থাপনাটা
অনেক উন্নত হচ্ছে, অনেক উন্নত হচ্ছে বিধায় আমাদের শিল্প কারখানাও কিন্তু উন্নত ব্যবস্থাপনা হচ্ছে। জাতীয় আয় বৃদ্ধি, বিদেশিরা প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক বিনিয়োগ করছে, সেই তার ফলে কি হচ্ছে, এই দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। এই দেশের যেহেতু উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমাদের জাতীয় আয়ও বৃদ্ধি পাচ্ছে। উন্নত প্রযুক্তির অনুপ্রবেশ, বিদেশিরা যে সময় আমাদের দেশে বিনিয়োগ করবে, সে জাপান এই দেশে যে সময় তাদের অর্থ এদেশে বিনিয়োগ করবে, তারা কি শুধু অর্থ নিয়ে আসবে? নো, তখন তারা তাদের উন্নত যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিও নিয়ে আসবে। আমাদের দেশে যে সময় চীন এদেশে বিভিন্ন শিল্প কারখানা গড়ে তুলছে, সে সময় কি আমাদের প্রযুক্তি নিয়ে তারা করবে? কখনোই নয়। তাদের নিজেদের প্রযুক্তি এখানে আমাদের প্রবেশ করাবে এবং সেই প্রযুক্তির মাধ্যমে আমরাও লাভবান হব। ঠিক উন্নত প্রযুক্তিও অনুপ্রবেশ করছে। বৈদেশিক ঋণ পরিশোধ, আমাদের যে বিভিন্ন সাহায্য সহায়তা আসছে আমাদের উৎপাদনশীলতার কারণে, তাদের বৈদেশিক ঋণও পরিশোধ হচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন, এই যে বিভিন্ন রকম বিদেশি প্রযুক্তি, বিদেশি ম্যানেজমেন্ট, এই যে তারা আসছে, তাহলে কি আমাদের উৎপাদনশীলতা বাড়ছে, আমাদের জাতীয় আয় বাড়ছে, আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। উদ্যোক্তার অভাব পূরণ, আমরা জানি যে আমাদের উদ্যোক্তার প্রচন্ড পরিমাণে অভাব আছে। যে উদ্যোক্তার অভাব আছে, সে উদ্যোক্তাটা কি, তারা আমাদের দেশে এসে নতুন নতুন শিল্প কারখানা, নতুন নতুন খাত সৃষ্টি করে, নতুন নতুন দ্রব্য উৎপাদন করে উদ্যোক্তা অভাবটা অনেকাংশ পূরণ করছে। বৈদেশিক মুদ্রা সাশ্রয়, আমরা জানি যে তারা বিনিয়োগ করলে কি হচ্ছে, আমাদের রপ্তানি আয়, যেমন আগেই বলেছি যে দক্ষিণ কোরিয়া চট্টগ্রাম কর্ণফুলীতে যে ইপিজেড করেছি, এক্সপোর্ট প্রসেসিং জোন, সেটা কি হচ্ছে, আমরা বিদেশে রপ্তানি করতে পারছি। তাহলে কি হচ্ছে, আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। আন্তর্জাতিক বাজারে সংযুক্ত, আন্তর্জাতিক বাজারের সাথে সংযুক্ত হচ্ছে মানে আমরা যেহেতু বিদেশে রপ্তানি করছি এবং বিভিন্ন দেশের মানুষ আমাদের দেশে আসছে, যার ফলে কি হচ্ছে, আমরা আন্তর্জাতিক বাজারে সাথে সংযুক্ত হতে পারছি। জনকল্যাণ বৃদ্ধি, আমরা জানি যে বিদেশিরা শুধু বিনিয়োগ করতেই আসে না, তারা লাভবান হতেও আসে না, জনগণের কল্যাণের জন্য আসে। এটার অনেক উদাহরণ আছে যে তারা আমাদের অনেক জনকল্যাণমূলক তারা বৃত্তি দিচ্ছে, দক্ষ মানব সম্পদ গড়াচ্ছে, এইভাবে তারা আমাদের বিভিন্নভাবে জনকল্যাণের সাথে সম্পৃক্ত আছে। এরপরে আসি যে আমাদের আমদানি ব্যয় হ্রাস, আমাদের যেহেতু রপ্তানি বাড়বে তাহলে আমদানি কমবে, এবং তারা যদি আমাদের কল কবজার সরঞ্জাম নিয়ে আসে, তাহলে আমাদের নিজেদের আমদানি কিন্তু করতে হচ্ছে না, তারা নিয়ে আসছে বিধায় আমাদের আমদানির ব্যয় হ্রাস পাচ্ছে, এবং তারা উৎপাদন করছে অত্যাধুনিক সেই প্রোডাক্ট যদি আমাদের এখানে তৈরি হয়, তাহলে আমাদের আমদানি ব্যয় হ্রাস পাবে। লেনদেনের ভারসাম্যের প্রতিকূল উন্নয়ন, লেনদেনের ভারসাম্য কি, আমদানি এবং রপ্তানির যে অনেক ঘাটতি বা অনেক উঁচু নিচু বা অনেক ব্যবধান, সেটার প্রতিকূলতা উন্নয়ন, তার অর্থ আমরা রপ্তানি বৃদ্ধি পাবে, আমদানি কমবে, ঠিক এখানে এটাই বোঝানো হয়েছে। যাই হোক, আমরা মনে হয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। এবার আসি যে আসলে বাংলাদেশে যে বৈদেশিক বিনিয়োগ, এটার পরিমাণ অনেক কম। এটার কারণ কি, বাংলাদেশের যে মানব সম্পদ আছে, যে প্রাকৃতিক সম্পদ আছে, সেই অনুযায়ী এদেশে তো অনেক বিনিয়োগকারী আসার কথা, কিন্তু কেন এখানে কম বিনিয়োগকারী? এই কম হওয়ার কারণ কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি আমলাতন্ত্র।
আমরা সবাই একটা জানি, আমাদের দেশে একটা খুব প্রচলিত কথা আছে, আমলাতান্ত্রিক জটিলতা। আমলাতান্ত্রিক জটিলতা কি বা আমলাতন্ত্র কি, এটা আমাদেরকে জানতে হবে। আমলাতন্ত্র হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে সরকারি উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা কর্মচারী আছে বা যারা সরকারি কার্যের সাথে আছে তারা আমলাতন্ত্র, তাদেরকেই আমলা বলা হয়। এই আমলাতন্ত্র জটিলতাটা কি সেটা আমরা জানি যে বাংলাদেশে বিনিয়োগ কম হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এই আমলাতান্ত্রিক জটিলতা। আমলাতান্ত্রিক জটিলতা হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা যখন যে কোনো বিষয় নিয়ে বিনিয়োগ করতে আসে তারা দ্রুত সিদ্ধান্ত চায় এবং তারা দ্রুত কাজ করতে চায়, কিন্তু আমাদের দেশের এই সিস্টেমটা খুব ধীর গতিতে এবং বেশ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যার ফলে আমাদের বিনিয়োগও কমে যায়। দুর্বল অবকাঠামো, আমরা জানি আমাদের অবকাঠামোটা বেশ দুর্বল। যেটা আমি বলি যে আমাদের কর্ণফুলীর দক্ষিণ কোরিয়া যেটা ইপিজেড করেছে, সেটা যদি আমাদের ঢাকাতে পণ্য আসে সেটা কিন্তু একটা জ্যামের মধ্যে পড়বে, নদীপথে সহজে আসবে না। আবার কর্ণফুলী থেকে চট্টগ্রাম একটা মাঝখানে নদী, যার ফলে কি হচ্ছে আমাদের কিন্তু প্রথম ট্যানেল হচ্ছে কর্ণফুলী নদীর নিচ দিয়ে, যে আমাদের অবকাঠামো দুর্বল ছিল। তা ঠিক চট্টগ্রাম কথা, আমাদের যদি খুলনা হয় বা রাজশাহী হয়, পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে যে যোগাযোগ ব্যবস্থা বা আরো যে অবকাঠামো, সেই অবকাঠামোগুলি বেশ দুর্বল। এটাও কারণ। অস্থিতিশীল রাজনীতি, আমাদের দেশের রাজনীতিটা স্থিতিশীল নয়। এই রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মঘট, অবরোধ এবং অস্থিতিশীল পরিস্থিতি লেগে থাকে। এটা কারণ, এটাও একটা বৈদেশিক বিনিয়োগের অন্যতম একটা কারণ, কম হওয়ার কারণ। অদক্ষতা, অদক্ষতাটা কি? যে দক্ষতার অভাব। আমাদের যে দেশে যারা আছি, যারা বিভিন্ন উন্নয়ন বিনিয়োগ নিয়ে আসবে বা যারা এই সেক্টরগুলিতে দায়িত্ব আছে, তাদের দক্ষতার ঘাটতি আছে, তাদের দক্ষতা ঘাটতি রয়ে গেছে। দুর্বল ব্যাংকিং খাত, আমাদের ব্যাংকিং খাতটা খুব দুর্বল এবং খুব নাজুক একটা অবস্থা। এই খাতে যেভাবে আগানোর দরকার বা যেভাবে গতিশীল হওয়ার দরকার, সেই গতিশীলতাটা ঘাটতি আছে। সহজেই এটা কার্যক্রম করতে পারে না বিধায় বিদেশিরা বিনিয়োগে আগ্রহ হয় না। এরপর আসি উচ্চ কর হার। আমাদের কিছু বিনিয়োগের ক্ষেত্রে উচ্চ কর হার আছে, যার কারণে তারাও বিনিয়োগে আগ্রহ হারায়। এরপরে আসি প্রাকৃতিক দুর্যোগ। আমাদের জানি যে আমাদের কিছু প্রাকৃতিক দুর্যোগ আছে, বন্যা, খরা, সামুদ্রিক জলোচ্ছ্বাস, এগুলো প্রাকৃতিক দুর্যোগও আমাদের একটা কারণ, যে প্রাকৃতিকটাও। এরপরে আসি আইন শৃঙ্খলার অবনতি। আমরা জানি আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো নয়, যে আমরা জানি যে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ খারাপ, জননিরাপত্তা খুব কম, বিধায় বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহ কম প্রকাশ করে। দুর্নীতি খুব বড় একটা জিনিস, দুর্নীতি প্রত্যেকটাই আছে, যে আমাদের রন্ধে রন্ধে দুর্নীতি, বিধায় তারা বিদেশি বিনিয়োগকারীরা এসে যে সময় বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতিতে সম্মুখীন হয়, ফলে তার পরবর্তীতে যারা আসতে চায় তারাও বিনিয়োগের আগ্রহ হারায় ফেলে। ফলে আমাদের দেশে বিনিয়োগের খুব সমস্যা দেখা দেয়। সুশাসনের অভাব, আমরা জানি আমাদের সুশাসনের বেশ ঘাটতি আছে। আমাদের যার যে কাজ, যখন যে কাজ করার দরকার, যার যে প্রাপ্যতা, সেটার প্রাপ্যতা আমাদের ঘাটতি আছে, বিধায় সুশাসনের অভাবও আছে। শ্রম অসন্তোষ, আমরা জানি আমাদের গার্মেন্টস সেক্টরে মাঝে মাঝেই শ্রম অসন্তোষ থাকে এবং আন্দোলন হয়, ভাঙচুর হয়। এই অসন্তোষের কারণেও আমাদের দেশে বিনিয়োগ খুব একটা, বিনিয়োগকারীরা আসতে চায় না। এরপরে আসি অভ্যন্তরীণ বাজারের সংকীর্ণতা। আমাদের অভ্যন্তরীণ যে বাজার, সেই বাজারেরও বেশ কিছু সংকীর্ণতা আছে। এই সংকীর্ণতার কারণে আমাদের বিনিয়োগ কম হয়।
যে আমরা ভৌগোলিক দিক দিয়ে ছোট দেশ, আবার মানসিকতার দিক দিয়েও আমরা যে বিভিন্ন উন্নত জীবনযাত্রার মানের সাথে অভ্যস্ত এখনো হয়ে উঠি নাই, বিধায় আমাদের সংকীর্ণতা এখনো রয়ে গেছে। এই হলো আমাদের সমস্যা কম হওয়ার কারণ সমূহ। এখন আসি যে বাংলাদেশের না উন্নয়নশীল দেশে বৈদেশিক বিনিয়োগের সুপারিশ সমূহ। আমরা তো এত সময় শুনলাম যে বিদেশিরা কেন আসে না, তাহলে আমাদের দেশে বা আমাদের মতো দেশে বিনিয়োগ বৃদ্ধির কিছু সুপারিশ আছে, সেই সুপারিশগুলো আমরা এখন আলোচনা করব। তাহলে সুপারিশ কি? প্রথমে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন। আমাদের প্রথম কথা, আমাদের দেশে যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের যদি আমরা বা তৃতীয় বিশ্বের দেশগুলো যদি এই রাজনৈতিক দলগুলো যদি স্থিতিশীলতা অর্জন করতে পারে, তাহলে আমাদের দেশে বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীরা আসবে এবং আমাদের অর্থনৈতিক চাকা আরো অনেক দ্রুত ঘুরবে। আইন সংস্কার, আমাদের কিছু আইন আছে যে আইনগুলো সংস্কার হওয়া দরকার, যেমন ভূমি আইন, তারপর অর্থ আইন, শ্রম আইন, এরকম কিছু আইন আছে যে আইনগুলো যদি আমাদের আরো সংস্কার হয় তাহলে কিন্তু আমরা আরো অবশ্যই শিক্ষা সংস্কারটাই আমি প্রথমে আসি আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, এই যারা এই ক্লাস শুনছো, যে আমাদের মাইন্ড সেট আপ থাকে আমরা গতানুগতিক ভাবে পড়ে অনার্স পাস করব, মাস্টার্স পাস করব, কর্মস্থলে ঢুকবো। আসলে কি তাই? তা নয়। যে আমাকে যদি আমি একটা প্রতিষ্ঠানে যাই, আমি যদি বর্তমান গ্লোবালাইজেশনে একজন নাগরিক হিসাবে, বিশ্ব নাগরিক হিসাবে নিজেকে দাবি করতে চাই, আমাকে অবশ্যই সেই বিশ্ব নাগরিকের হওয়ার জন্য আমার যে তথ্য প্রযুক্তি নির্ভর মানুষ হওয়া দরকার, সেটা দরকার। আর সেই তথ্য প্রযুক্তি নির্ভর মানুষ হওয়ার জন্য আমার দরকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা কয়জন ইংলিশ ভালো জানি, কয়জন কম্পিউটার ভালো জানি, কয়জন বিভিন্ন দেশের সাথে নিজেকে সংযুক্ত করতে পারি, তারপর কারিগরি জ্ঞান সম্পন্ন হতে পারি, আমরা কয়জন কমিউনিকেট করতে পারি, এই যে বিষয়গুলি, এই শিক্ষাগুলি আমাদের সংস্কার হওয়া দরকার। আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় এই শিক্ষা সংস্কার হওয়া দরকার। আমার মাস্টার্স পাশের সাথে আমার নিজেকে দক্ষ হতে হবে, আমাকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কর হ্রাস, অবশ্যই আমাদের কিছু কিছু কর আছে, সেই করগুলি হ্রাস করতে হবে। বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য ট্যাক্স কিছু কমাতে হবে, তাহলে তারা আসবে। আয়কর রেয়াত, আমরা জানি যদিও বাংলাদেশে কিছু কিছু সময় আছে যে 5 বছর ইপিজেড বিনিয়োগ করলে কিছু সময় নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের ট্যাক্স দিতে হয় না। আয় ঠিক এরকম আরো কিছু পলিসি যদি করা যায়, আরো কিছু সিস্টেম আগানো যায়, তাহলে বিদেশিরা এখানে বিনিয়োগ করতে আসবে। কারণ আমরা জানি যে একটা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি গড়ে তুলতে 3-4 বছর বা 5 বছর লেগে যায়, তাহলে তার উৎপাদনশীলতা যে লাভে যেতে আরো 10 বছর লাগবে। ঠিক আমরা যদি 10 বছর এরকম লার্জ স্কেলের যে আয়কর মুক্ত রাখতে পারি বা আয়কর রেয়াদ রাখতে পারি, তাহলে কিন্তু আরো অনেক বড় বড় কোম্পানিগুলি এদেশে আসবে এবং বিনিয়োগ করবে এবং বিনিয়োগ করতে আকৃষ্ট হবে। অবকাঠামো উন্নয়ন, আমরা জানি যে অবকাঠামো, যেমন আমরা অনেকেই জানি যে আমাদের স্বপ্নের পদ্মা সেতু হওয়ার ফলে দক্ষিণ অঞ্চলের এবং খুলনা বরিশাল বিভাগে অনেক বিনিয়োগকারীরা চলে আসবে। যেটা আমরা জানি যে আমাদের যমুনা সেতু হওয়ার ফলে ঈশ্বরদী ইপিজেড হয়েছে, আমাদের সৈয়দপুর ইপিজেড হয়েছে। এই যে এরকম কিছু ইপিজেড এবং কিছু বগুড়াতে বেশ কিছু ইন্ডাস্ট্রি হয়েছে, এরকম ইন্ডাস্ট্রি হয়েছে যমুনা সেতু হওয়ার কারণে এবং সড়ক পথে উন্নয়নের কারণে। তাহলে আমাদের বৈদেশিক বিনিয়োগকারীরাও এদেশে চলে আসবে। ইপিজেড স্থাপন, আরো যদি আমরা অর্থনৈতিক অঞ্চল এবং এক্সপোর্ট প্রসেসিং জোন তৈরি করতে পারি, বিভিন্ন বিদেশিরা সেখানে বিনিয়োগ করতে আসবে এবং তারা বিনিয়োগ করবে এবং আমরাও লাভবান হব।
এবং বিভিন্ন আরো অনেক ইপিজেড স্থাপন। বিদেশি সঞ্চয় প্রকল্প, আমরা জানি বিদেশিরা এদেশে আসলে তাদেরও যে সেভিংস এর দরকার আছে, সেই সেভিংস আবার এখানে বিনিয়োগ করা যায়। রিসার্কেলিং যদি করার পদ্ধতি করা যায় তাহলে কিন্তু তারাও সুপারিশ করবে যে সঞ্চয় করলো, সঞ্চয় পরে বিনিয়োগ করতে পারবে। এই অবস্থা রাখলে তারা আবার বিনিয়োগ করবে। আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, যেটা আগেও বলেছি যে আমলাতান্ত্রিক যে জটিলতা আছে সেগুলি হ্রাস করতে হবে, সেগুলি কমাতে হবে, তাহলে হয়তো আরো বিদেশিরা আসবে। সুশাসন প্রতিষ্ঠা, আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করলে আমরা অনেক আগাতে পারবো। ব্যাপক প্রচার, সারা বিশ্বব্যাপী আমাদের সব ধরনের সুবিধা আছে, যে সুপারিশমালা এইগুলি আলোকে প্রচার চালাতে হবে। আমাদের এই সুবিধা আছে, এই আছে, তাহলে অনেক যারা জানে না তারাও জানবে, যেসব দেশ জানে না এবং তারা মনে করে বাংলাদেশ বা তৃতীয় বিশ্বের দেশগুলি মানে রাজনৈতিক অস্থিতিশীলতা, তাদের অবকাঠামো খারাপ, কিন্তু না, এখানেও যে উন্নত হয়েছে সেগুলি তাদের কাছে জানাতে হবে। এই প্রচার করলে ইনশাল্লাহ বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, বিদেশিরা সিদ্ধান্ত চায় যে আমরা বিনিয়োগ করব, আপনার সিদ্ধান্ত দেন। সেই সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করতে, দ্রুত দিতে হবে, তবে তারা আকৃষ্ট হবে। আইন শৃঙ্খলার উন্নয়ন, অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নয়ন হয় তবে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে। ট্যারিফ সংরক্ষণ, ট্যারিফ কি আমরা জানি যে আমদানি শুল্ক, এই ট্যারিফটাও সংরক্ষণের ভিতর রাখতে হবে। দুর্নীতি রোধ, আমাদেরকে অবশ্যই যে দুর্নীতি আছে এই দুর্নীতিটা রোধ করতে হবে। আর দুর্নীতি যদি আমরা রোধ করতে পারি তাহলে অবশ্যই আমরা বিদেশিদেরকে আকৃষ্ট করতে পারবো। এই হচ্ছে আমার আজকের আলোচনা, যে আমরা বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির সুপারিশসমূহ আলোচনা করলাম। এই আজকের ক্লাসে ধৈর্য সহকারে তোমাদের উপস্থিত থাকার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।